ডট বল এ তো আমার বাহাতকা খেল। শরীফুল চাইলে এমন একটা কথা বলতেই পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিজ আর নাহিদ রানার দাপটের সামনে থেকে গেছেন আড়ালে, তবে আওয়াজ ছাড়াই কিউই ব্যাটিং লাইন আপের 12টা বাজাতে তার ছিল বড় ভূমিকা। পুরো একটা সিরিজ কাটিয়ে দিলেন কিপটে বোলার হয়ে। ইকোনমিক্যাল ঠিক কতটা হওয়া যায় তার একটা উদাহরণও সেট করে গেলেন শরীফুল। বাংলাদেশের পেস ইউনিট এখন এতটাই সমৃদ্ধ যে আলোচনায় আসতে হলে টপনচ কিছু করতেই হয়। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে টচের ঠিক আগে ডাক পেয়ে 10 ওভারি স্পেলটায় 27 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। আর 10টা সাধারণ স্পেলের মতো এটাকে গ্লোরিফাই করার তেমন সুযোগ নাই। তবে হিসেবটা যখন হবে ডট বলের, তখন এই স্পেলটাই হবে সবচেয়ে আলাদা। কারণ এর আগে ওয়ানডেতে কখনো একটার বেশি মেইডেন ওভার করতে পারেননি শরীফুল। সবচেয়ে ভালো ইকোনমি রেটটাও ছিল এই স্পেলেই। দ্বিতীয় ম্যাচে শরীফুল ব্যাটারদের ভুগিয়েছেন আরও। 10 ওভারের স্পেলে এবারও ডট বলের চাপে ফেললেন। প্রথম ম্যাচে 39 ডট ছাপিয়ে দ্বিতীয় ম্যাচে সংখ্যাটা পার করলেন 40-এর ওপরে। 1-10 ওভার একই রিদমে বল করে গেছেন। বল পুরনো হলেও তাতে বেগ পেতে হয়নি ওকে। মাঝের ওভারগুলোতেও করেছেন দারুণ বোলিং। নিক কেলিকে সেঞ্চুরি বঞ্চিত করে ফেরানোটাও ছিল চোখে পড়ার মতো। 3 ম্যাচে 27 ওভার করে মোটের ওপর 18 ওভারের বেশি করেছেন ডট বল, যা এই সিরিজের সর্বোচ্চ। সবচেয়ে বেশি উইকেট হয়তো শরীফুল নিতে পারেননি, তবে ইকোনমির হিসেবে নাহিদ রানা সিরিজ সেরা হলেও ওকে পেছনে ফেলেছেন বড় ব্যবধানে। মাঝে লম্বা একটা সময় উইকেট তোলায় বাকিদের চেয়ে পিছিয়ে ছিলেন। ক্যাপ্টেন পূরণ করতেন না তার বোলিংয়ের কোটাটাও, কিন্তু সেই হিসেবটা এখন আর চলে না। অঙ্কের হিসেবেই বলছেন এই পেসার হয়ে উঠছেন আগের চেয়েও ইম্প্যাক্টফুল। নিয়মিত দলের জয়ে অবদান রাখছেন, বদলে ফেলছেন সব পরিসংখ্যান। বলতে হয় বাংলাদেশ পেয়েছে একজন বামহাতি যে পটু, ইকোনমি ধরে রেখে উইকেট তোলায়। আবু নাইম, ৭১। রিশাদ নাকি মিরাজ, এই মুহূর্তে সাদা বলের টাইগারদের সেরা স্পিনারকে? প্রশ্ন শুনে টাইগার ভক্তরা হয়তো অবাক হতে পারেন, কিংবা হেসেও উড়িয়ে দিতে পারেন। বিগ ব্যাশেও যিনি সেরা স্পিনারের তকমা পেয়েছেন তাকেই তো সবাই সেরা বলবেন। তবে মিরাজের দলে সত্যিই কি রিশাদ কদর পাচ্ছেন? সবশেষ 2 সিরিজের পরিসংখ্যান বলছে রিশাদ যেন খানিকটা অবহেলিত। পাকিস্তান সিরিজের কোনো ম্যাচেই রিশাদ নিজের কোটার 10 ওভার করতে পারেননি, মিরাজ করেছেন সবকটা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র 44 রানে 2 উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন। তবে দ্বিতীয় ম্যাচে মিরাজ তাকে বোলিং করিয়েছেন মাত্র 5 ওভার। তৃতীয় ম্যাচে তো রিশাদকে একাদশ থেকেই ড্রপ করেছেন, অথচ 2 সিরিজ আগেও রিশাদ ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন। গেল বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন রিশাদ হোসেন। প্রথম ওয়ানডেতে মাত্র 35 রানেই 6 উইকেট নেন ডানহাতি এই লেগি। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেও 3টি করে উইকেট তোলেন। 12 উইকেট নিয়ে সিরিজ সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। এরপর রিশাদের বিগ ব্যাশ ম্যাজিক। বিগ ব্যাশে 11 ম্যাচে 15 উইকেট তুলে নেন বাংলাদেশি পোস্টার বয়। স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। হোবার্টের হয়ে আসরের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। ক্যারিয়ারের পিক ফর্মে থেকেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরের ম্যাচে রিশাদ বোলিং পেয়েছিলেন মাত্র 2 ওভার, যেমনটা শুরুতেই বলা হয়েছে। পাকিস্তান সিরিজে রিশাদ নয়, মিরাজি দলের মেইন স্পিনার হিসেবে বোলিং করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের আগে সংবাদ সম্মেলন ছিল রিশাদময়। টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ রিশাদের বাদ পড়া বিশ্রাম হিসেবেই দেখেছেন। তবে নিউজিল্যান্ড দলের সেরা স্পিনার ঈশ্বরদী রিশাদ বন্দনায় মেতেছিলেন। ভিনদেশি এক লেগেও রিশাদের কদর করেছেন। অধিনায়ক হিসেবে লিটনও রিশাদের কদর করেন। আধুনিক ক্রিকেটে লেগ স্পিনারের মর্ম তো যে কোনো অধিনায়কই বুঝে থাকবেন। একাধিকবার লিটন রিশাদকে ট্রাম্প কার্ড হিসেবেও আখ্যা দিয়েছিলেন। তবে মিরাজের দলের মেইন ম্যান কি রিশাদ হতে পেরেছেন? প্রশ্নটা চাইলে ঘুরিয়েও করা যায়। মিরাজের দলে রিশাদ কি যোগ্য মূল্যায়ন পাচ্ছেন? ওয়ানডে ক্রিকেটে গত 1 বছর ছিল উত্থান পতনের এক রোমাঞ্চকর গল্প। কখনো অভিজ্ঞদের ব্যাটে রান খরা, আবার কখনো তরুণদের হাত ধরে দারুণ সব জয়। তবে এই ফরম্যাটে গত 12 মাসের পরিসংখ্যান বলছে বাংলাদেশ দলের ঝান্ডা এখন তরুণদের হাতে। ব্যাট হাতে ছিল তাওহিদ হৃদয়ের রাজত্ব, আর বল হাতে লেগ স্পিনার রিশাদ হোসেন দেখিয়েছেন ম্যাজিক।
গত এক বছরে লাল সবুজ জার্সি গায়ে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। 14 ইনিংসে মাঠে নেমে 43.18 গড়ে তিনি সংগ্রহ করেছেন 475 রান, যা তাকে দলের শীর্ষ রান সংগ্রাহকের আসনে বসিয়েছে। সবশেষ নিউজিল্যান্ডের সাথে শেষ ম্যাচে 33 রানে অপরাজিত থাকেন তিনি। মারকুটে ওপেনার তানজিদ হাসান তামিম 11 ম্যাচে 350 রান করে আছেন তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 15 ম্যাচ খেলে 349 রান নিয়ে তৃতীয় অবস্থানটি নিজের করে নিয়েছেন। শান্তর ধারাবাহিকতা নিয়ে ছিল প্রশ্ন, তবে শেষ ম্যাচে 119 বলে 105 রান করে দেখিয়েছেন নিজের সামর্থ্য। বোলিং বিভাগে গত এক বছরে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার রিশাদ হোসেন। মাত্র 10 ম্যাচ খেলেই তিনি শিকার করেছেন 21 উইকেট, যা তাকে দলের সফলতম বোলারে পরিণত করেছে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ 15 ম্যাচে 19 উইকেট নিয়ে অভিজ্ঞতার পরিচয় দিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তালিকার তৃতীয় স্থানে আছেন 7 ম্যাচে 16 উইকেট নেয়া ডানহাতি পেসার নাহিদ রানা। তরুণরা দুর্দান্ত ফর্মে থাকলেও ওয়ানডেতে বাংলাদেশ শেষ 16 ম্যাচে জয় পেয়েছে মাত্র 60টিতে। 20 ওভারের ক্রিকেটে একাই করলেন 150। ঘরে মাঠে পাঞ্জাবের বোলারদের বিপক্ষে মেতেছিলেন ছেলে খেলায়। ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে নিজের নামটাই নতুন করে লিখলেন উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল। নীতিশ রানাকে সাথে নিয়ে রাহুলের গড়া রেকর্ড জুটিতে ভর করে 265 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েছে দিল্লি। রান পাহাড় তাড়া করতে নেমে ছেড়ে কথা বলেনি পাঞ্জাবও, লড়াই করেছে চোখে চোখ রেখে। সেখান থেকে ম্যাচের ফলাফল আর খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। 20 ওভারের খেলায় একাই করলেন 152 রান। আর রাহুলের এই ইনিংসে ভর করে নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে 264 রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে দিল্লি ক্যাপিটালস। এদিন টস ভাগ্যতা পক্ষে যায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আকসার প্যাটেলের। সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। ব্যাট হাতে শুরুটাও বেশ দারুণই করেছিল দিল্লির দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও লোকেশ রাহুল। তবে ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নিতে হয় নিসাঙ্কাকে। আর্শদীপের বলে প্রভসিমরন সিংকে ক্যাচ দিয়ে বিদায় নেন লঙ্কান এই ব্যাটার। এরপরের পুরো গল্পটাই লিখেছেন লোকেশ রাহুল ও নীতিশ রানা। দুজনে মিলে পাঞ্জাবের বোলারদের সাথে মেতে ওঠেন ছেলে খেলায়। একের পর এক 4 ছক্কায় পাওয়ার প্লে দলের সংগ্রহ নিয়ে যায় 1 উইকেট হারিয়ে 68তে। পাওয়ার প্লের পর অবশ্য রানের চাকায় কিছুটা লাগাম টেনে ধরে পাঞ্জাব। এরই মাঝে 10ম ওভারে অর্ধশতকের দেখা পেয়ে যান লোকেশ রাহুল। 26 বলে পূর্ণ করেন ব্যক্তিগত 50। সেই একই ওভারে দলীয় শতকে পৌঁছে যায় স্বাগতিকেরা। আর এরপরই রান তোলার গতি আরো বাড়িয়ে দেয় এই দুই ব্যাটার। ইনিংসের 12তম ওভারে জাভিয়ার বাটলেজার 1 ওভারে 4টি 4 ও 2টি ছক্কায় 28 রান তুলে নেন রানা। সেই সাথে 29 বলে পৌঁছে যান ব্যক্তিগত 50তে। এরপর লোকেশ রাহুলের ঝড় থেকে বাঁচতে পারেননি আর্শদীপ সিংহ। 3 4 ও 1 ছক্কায় তুলে নেন 20 রান। ইনিংসের 15তম ওভারে ব্যক্তিগত শতকেও পৌঁছান রাহুল। 26 বলে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার 47 বলে পূর্ণ করেন নিজের শতক। পরের ওভারে বৈশাখের বলে 3 ছক্কা আর 1 চারে 24 রান তুলে নেন রাহুল। সেই সাথে দলীয় 200তেও পৌঁছে যায় দিল্লি। অপর প্রান্ত থেকে নীতিশ রানাও যেন থামার নাম নিচ্ছিলেন না। একের পর এক 4 ছক্কায় তিনিও এগোচ্ছিলেন শতকের দিকে। তবে ইনিংসের 19তম ওভারে ফিরে যান বার্টলেটের বলে। শ্রেয়াস আইয়ারকে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে এই ব্যাটারের ব্যাটে রান আসে 44 বলে 91। আর তাতে করে ভেঙে যায় রাহুল ও রানার 220 রানের জুটি, যা কিনা আবার আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে রাহুল তখনও ছিলেন অপরাজিত এবং ইনিংসের 20তম ওভারে 1 4 মেরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে 150 রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত 152 রানে অপরাজিত থাকেন রাহুল এবং দিল্লির সংগ্রহ দ্বারায় 2 উইকেট হারিয়ে 264 রান। 264 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় শুরু পায় পাঞ্জাব কিংসও। ব্যাট হাতে ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়া। প্রথম বল থেকেই 4 ছক্কার ফুলঝুরিতে ইনিংসের তৃতীয় ওভারেই দলের রান 50 পার করে ফেলেন এই দুই ব্যাটার। পুরো পাওয়ার প্লে জুড়ে এই ঝড়ো ব্যাটিং করা পাঞ্জাব দলীয় শতকে পৌঁছে যায় ইনিংসের 6ষ্ঠ ওভারেই। সেই একই ওভারে মুকেশ কুমারের বলে 6টি 4 হাঁকান প্রভসিমরন। সেই সাথে মাত্র 18 বলেই পূর্ণ করেন ব্যক্তিগত 50। পাওয়ার প্লেতেই পাঞ্জাবের সংগ্রহ দ্বারায় বিনা উইকেটে 116 রান। তবে এরপরই ম্যাচে ফেরে দিল্লি। আকসার ও কুলদীপের স্পিন জাদুতে দ্রুতই 3 উইকেট হারিয়ে ফেলে টেবিল টপাররা। এরপর মিডল অর্ডারের দৃঢ়তায় দিল্লিকে চেপে ধরে পাঞ্জাব। রান পাহাড় টপকে নিশ্চিত করে নিজেদের জয়।